আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি রিতা রায়, প্রভাষক হিসাব বিজ্ঞান। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম হিসাব বিজ্ঞানের নীতিমালা পঞ্চম অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম পত্র। তো আমি কি পড়িয়েছিলাম তোমাদের আশা করি তোমরা পড়েছো বাসায় এবং মনে আছে। তারপরেও আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে আমরা বলেছিলাম যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা, আরেকটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথা। তো ধারণার মধ্যে কি কি আছে? প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল বিজনেস এন্টিটি কনসেপ্ট। বিজনেস এন্টিটি কনসেপ্ট, যেটা মানে হচ্ছে ব্যবসায়িক সত্তা ধারণা। ঠিক আছে, এটা কি বলেছিলাম যে ব্যবসায়িক ক্ষেত্রে মালিক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান আলাদা হিসাবে গণ্য হবে। যেমন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক যদি পণ্য উত্তোলন করে থাকে তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের মধ্যে আসবে না, সেটা আলাদা। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যবসায়িক সত্তা ধারণা। তারপরে কি বলেছিলাম? চলমান প্রতিষ্ঠান ধারণা, যেটার অর্থ হচ্ছে যে ব্যবসায়ী প্রতিষ্ঠান চলতে থাকবে, বছরের পর বছর ধরে চলতে থাকবে। ঠিক আছে, তারপরে আরেকটা বলেছিলাম যে মানিটারি এন্টিটি অ্যাজাম্পশন বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সত্তা। ঠিক আছে, যে যেটা আমি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলেই তবে সেটা লিপিবদ্ধ করা হবে, তাই তো? লেনদেনের ক্ষেত্রে যেমন হয় যে অর্থের অঙ্কে অবশ্যই লিপিবদ্ধ হতে হবে সেটা। তারপরে কি ছিল দেখো, তারপরে ছিল হিসাবকাল অনুমান। হ্যাঁ, যে আমি বলেছিলাম যে গোয়িং কনসার্ন কনসেপ্টের যে বা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী যেটা ছিল সেটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান চলতে থাকবে, কিন্তু আমি যখন হিসাব করব তখন কি আমি কেমন করে হিসাব করব? আমি যদি 5 বছরের হিসাব একসাথে করি তাহলে কি হবে? না, হবে না। তুমি যদি 1 বছর পর পর হিসাব করো সেটা খুব বেশি ভালো হয়, যে এই বছরের সাথে আমার আরেক বছরের তুলনা করা যাবে তখন। বা তুমি 3 মাস পর করতে পারো, 6 মাস পর করতে পারো। ঠিক আছে, যে পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন, যে হিসাব কাল অনুমান, যে নির্দিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠান চলতে থাকবে, ঠিক আছে, কিন্তু সেটার সময়কালকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে হিসাব পত্র করে থাকবো। ঠিক আছে, এরপরে আমি একটা বলেছিলাম কি দেখো, যে ঐতিহাসিক ব্যয় ধারণা, সেটা হচ্ছে কি হিস্টোরিক্যাল কস্ট অ্যাজাম্পশন। ঠিক আছে, ঐতিহাসিক ব্যয় ধারণা এখানে বলা হয়েছে যে আমি যদি কোনো সম্পদ বা সম্পত্তি কিনে থাকি, আমি যেটা মানে ক্রয় মূল্য আমি যেটা দিয়ে কিনেছি সেটাতেই লিপিবদ্ধ করব। এখানে যদি আমি কেনার পরে দেখা গেল যে কিছুদিন পরে সেই সম্পদের দাম বেড়ে গেল, জমির ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, বা আসবাবপত্রের ক্ষেত্রে হতে পারে, যে দাম বেড়ে গেল, কিন্তু আমি সেই যে দামটা বেড়ে গেছে আমি সেই মূল্যে লিখবো না, কখনোই লিখবো না। আমি এক্ষেত্রে কি করব? সবসময় আমি কি বলবো যে এটা আমি যে মূল্যে ক্রয় করেছি সেই মূল্যে লিপিবদ্ধ করে থাকবো। এরপরে দেখো রাজস্ব স্বীকৃতি কি বলেছে, আমার যখনই মানে আয় হবে আমি সেটাকে কি বলবো? এখানে বলেছি যে যখনই সেবা প্রদান করা হবে বা কোনো পণ্য হস্তান্তর করা হবে তখনই আমি সেটাকে লিপিবদ্ধ করব। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা বলেছিলাম কি মিলকরণ ধারণা। এটা আমি লিখলাম না, গত দিনেরটা আমি তোমাদেরকে মনে করানোর চেষ্টা করছি। ঠিক আছে, আরেকটা কি বলেছিলাম যে মিলকরণ ধারণা। মিলকরণ নীতির মূল কথা কি হচ্ছে যে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা। ঠিক আছে, যেমন কি বলছি যে প্রাপ্ত মানে যেটা পেয়েছি, প্রাপ্ত মানে অবশ্যই তোমরা বুঝো যেটা পেয়েছি, আর প্রাপ্য মানে যেটা আমরা পাবো, আর প্রদত্ত এবং প্রদেয় এই দুইটার মধ্যে সংযোগ সাধন করতে হবে বা সামঞ্জস্য বিধান করতে হবে। আরেকটা বলেছিলাম পূর্ণ প্রকাশকরণ নীতি। সেটা কি, আমার প্রতিষ্ঠানে যেটাই থাকুক না কেন সেটা আমি অবশ্যই প্রকাশ করব, সেটা যেটাই হতে পারে। যেমন যে কিছু আছে যে আমার কোনো সম্পত্তি নিয়ে মামলা চলছে, বা তারপরে কি বলছে যে কোনো সম্ভাব্য দায় আছে, যে এটা হলে আমার এই দায়টা সৃষ্টি হবে। তো আমি কি করব? সেটা তো আমি মূল্যটা লিখতে পারবো না, কিন্তু আমি সেটাকে ফুটনোট আকারে নিচে লিখে দিব যে এটা সম্ভাব্য দায় বা এটার মামলা চলছে। ঠিক আছে, যাতে তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যা যা আছে সবই তুমি প্রকাশ করতে পারো। ঠিক আছে, এই আমি কি বলেছিলাম দেখো, এগুলা কি তাহলে তোমাদের অবশ্যই মনে আছে। এসব হচ্ছে কি এখানে বলেছি যে ধারণা, হিসাবকালের যে হিসাবের যে ধারণা, এগুলো হচ্ছে কনসেপ্ট
সরি, এগুলো হচ্ছে কনসেপ্ট, হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞানের ধারণা আমি কি বলেছিলাম, এটা একটা হচ্ছে স্বতঃসিদ্ধ নিয়ম, ঠিক আছে। এটা হচ্ছে কি বলছি, স্বতঃসিদ্ধ নিয়ম কানুন, যার আন্তর্জাতিক ও আইনানুগ কি বলেছি ও পেশাগত স্বীকৃত রয়েছে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটা কি বলছে, আইনানুগভাবে স্বীকৃত, পেশাগতভাবেও এটা স্বীকৃত। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান কি বলেছে তোমাদের, হিসাব বিজ্ঞান ধারণা, ঠিক আছে। তাহলে কি তোমরা হিসাব বিজ্ঞান ধারণাগুলো কি কি সেগুলো অবশ্যই বাসায় পড়বে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে যে আসলে আমরা যখন হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক করে থাকি বা কোনো হিসাব করে থাকি, যেমন আয় বিবরণী বলো, আর্থিক অবস্থার বিবরণী বলো, নগদ প্রবাহ বিবরণী বলো, তারপরে আর কি করো তোমরা, মালিকানা সত্ত্ব বিবরণী করো, যেটাই করো সেটা কি বলছে, সেটা নিশ্চয়ই কোনো মানে কিছু না কিছু এর সাথে, তো প্রত্যেকটা এর সাথে কিন্তু একটা মিল আছে, যে এই ধারণার প্রেক্ষিতেই আমরা ওইভাবে হিসাবটা করে থাকি, ঠিক আছে। আজকে দেখো, আজকে আমি তোমাদের কি পড়াবো, হিসাব বিজ্ঞানের প্রথা। হিসাব বিজ্ঞানের প্রথা, প্রথা হচ্ছে কি কনভেনশন, তাই তো, ওটা আমরা পড়েছিলাম হিসাব বিজ্ঞানের ধারণা বা কনসেপ্ট, এটা হচ্ছে প্রথা। এখন কি দেখো, প্রথা আমরা কাকে বলবো, আমরা বলেছি হিসাব বিজ্ঞানের ধারণা কি সেটা আমরা নিশ্চয়ই জানতে পেরেছি, তাই তো। এখন দেখো প্রথা হচ্ছে কি বলছে, হিসাব বিজ্ঞানের ধারণা সমূহ কি বাস্তবে প্রয়োগ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, তখন কি করতে হয়, তখন কি করতে হয়, যে সকল কারণে ধারণা সমূহ প্রয়োগ করা সম্ভব নয়, ঠিক আছে, তাকেই প্রথা বলে, যে এই জন্য আমি এই ধারণাটা প্রয়োগ করতে পারছি না, কারণ কি এই প্রথাটা আগে থেকেই প্রচলিত আছে, এই জন্য ধারণাটা প্রয়োগ করা সম্ভব নয়। দেখো এখন প্রথার মধ্যে প্রথমটা কি বলেছি, রক্ষণশীলতা প্রথা। রক্ষণশীলতা ইংরেজিতে তুমি কি বলবে এটাকে, কনজারভেটিজম কনভেনশন, কনজারভেটিজম কি বলছি, কনভেনশন। কনজারভেটিজম আমরা জানি রক্ষণশীল, তাই তো, এখানে বলছে কনজারভেটিজম, কনজারভেটিভ মানে রক্ষণশীল, আর এটা কনজারভেটিজম কনভেনশন, ঠিক আছে। রক্ষণশীলতা প্রথা, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে এখানে বোঝাতে চেয়েছে কি, লাভের চেয়ে লোকসান, মানে কি বলেছি এখানে, যে মূল বিষয়বস্তু হচ্ছে লাভের চেয়ে লোকসানের বিষয়ে সচেতন হওয়া, যে আমার যতই লাভ হোক, আমি জানি যে আমি এত টাকা লাভ করব, কিন্তু আমি সেটাকে হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব না, কিন্তু আমার যদি লস হয়, মনে করি লস হবে, আমি লসটাকে অন্তর্ভুক্ত করব। এখানে কি বলছে, ব্যয় বা ক্ষতিকে হিসাবভুক্ত করা হবে, কিন্তু লাভকে কখনোই হিসাবভুক্ত করা হবে না। এক্ষেত্রে দেখো আমরা ঐতিহাসিক ব্যয় ধারণা যেটা পড়েছিলাম, হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট, সেখানে বলেছিলাম কি, যে সম্পত্তির অর্জন মূল্য বা সম্পত্তির ক্রয় মূল্যে লিপিবদ্ধ হবে, বাজার মূল্য যত বেশি হোক সেটাতে আমরা লিপিবদ্ধ করব না। এক্ষেত্রে আমরা রক্ষণশীলতার প্রথা মানে এভাবেই চলে আসছে, যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই ধারণাটা, যতই লাভ হোক লাভটাকে আমরা আগেই মানে হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব না, যদি লস হয় আমরা লসটাকে কিন্তু আগে অন্তর্ভুক্ত করব, কিন্তু লাভকে অবশ্যই আগে অন্তর্ভুক্ত করব না। এক্ষেত্রে রক্ষণশীলতার প্রথার ক্ষেত্রে যে একটা মানে সবচেয়ে একটা মানে প্রয়োগকৃত যেটা উদাহরণ, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে। যেমন দেখো, সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে আমরা কি করে থাকি, বাজার মূল্য বা ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটিকে আমরা গণ্য করে থাকি, যদি বাজার মূল্য কম হয় ক্রয় মূল্যের চেয়ে, আমরা কিন্তু সেটিকেই অন্তর্ভুক্ত করব, যেটি কম, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে তোমাকে যদি বলা হয় যে রক্ষণশীলতা প্রথার জন্য তুমি কোন কাজটা করে থাকো হিসাব তৈরি করার ক্ষেত্রে, তাহলে তুমি কি বলবে, বলবে যে রক্ষণশীলতা প্রথার জন্যই আমরা সমাপনী মজুত পণ্যের
মজুদ পণ্যের জন্য বাজার মূল্য বা ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটিকে অন্তর্ভুক্ত করে থাকি। এরপরটা দেখো বস্তুনিষ্ঠতা প্রথা, ম্যাটেরিয়ালিটি কনভেনশন। ম্যাটেরিয়ালিটি কনভেনশন, ম্যাটেরিয়ালিটি কনভেনশন, এটা কি বলছে? কোনো ব্যয়ের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যকে প্রভাবিত না করে আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করে এটাকে দেখতে হবে, ঠিক আছে? যেমন এখানে যেটা মেইন উদাহরণ সেটা হচ্ছে আমরা যে মণিহারির বিভিন্ন সামগ্রী ক্রয় করে থাকি, যেমন পেপার ওয়েট, ময়লার ঝুড়ি, কি এটাকে আমরা ক্রয় করি, এটা কিন্তু আমাদের অনেক দিন ধরে যায়। আমরা যদি মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় করে থাকি, তোমরা অবশ্যই জানো যে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যেটা একের অধিক বছর ধরে যেটার কার্যকারিতা থাকে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এবং মুনাফা জাতীয় ব্যয় কোনটা? যেটা এক বছরের মধ্যে যেটা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যেটা এই যে ছোট ছোট জিনিসগুলো কিনে, যেমন স্টেপলার বা ক্যালকুলেটর, তারপরে হচ্ছে কি বলছি পেপার ওয়েট, ময়লার ঝুড়ি, এগুলো কিন্তু কার্যকারিতা কিন্তু অনেক দিন থাকে, কিন্তু আমরা এটার মূল্য বিবেচনায় দেখি যে এটা আর্থিক সিদ্ধান্তকে তেমন বেশি প্রভাবিত করে না, কারণ এটার মূল্য তো অনেক ক্ষেত্রে অন্য কিছুর চেয়ে অনেকেই কম, অনেকাংশেই কম। এর জন্য এটা কি বলছে যে এটা কিন্তু আমরা সম্পদ হিসেবে বিবেচনা করতে পারি, কিন্তু আর্থিক সিদ্ধান্তে প্রভাবিত করার ক্ষেত্রে এটাকে আমরা তেমন গুরুত্ব দেই না। এই জন্য আমরা এটা কি করি? এটাকে কিন্তু আমরা সম্পদ হিসেবে বিবেচনা করি না, এটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় ধরি, মূলধন জাতীয় ব্যয় কিন্তু আমরা ধরি না, ঠিক আছে? এই জন্যই বলা হয় যে বস্তুনিষ্ঠতা, ঠিক আছে, যে যেটার গুরুত্ব কতটুকু সেটার উপর বিবেচনা করে কিন্তু আমরা কাজগুলো করে থাকবো, যেমন কোনটাকে আমরা কোন হিসাবে ধরবো, ঠিক আছে? এরপরে দেখো শিল্পরীতি, ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস। ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস, শিল্পরীতি। এটা কি এক্ষেত্রে বলা হয়েছে? শিল্পরীতিটা কি বলা হয়েছে? যে কোনো শিল্প প্রতিষ্ঠানের প্রকৃতিগত কারণে অনেক সময় হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুসরণ করা সম্ভব হয় না, ঠিক আছে? যেমন আমরা জানি যে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান প্রকৃতিগত কারণেই হিসাব বিজ্ঞানের এইসব নিয়ম কানুন সেক্ষেত্রে মানা সম্ভব হয় না। যেমন যদি বলো যে কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন মূল্যকে বিবেচনা না, উৎপাদন মূল্যকে আমরা জানি যে কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন মূল্যকে বিবেচনা করা হয় না, কারণ তোমরা এখন সব জায়গায় শুনছো বা দেখতে পাচ্ছ যে সিজনাল সবজিগুলো যখন উৎপাদন হচ্ছে কৃষক কিন্তু অনেক দামে উৎপাদন মানে অনেক কাঠখড় পুড়িয়ে বা সার যাই বলো সে অনেক বিনিয়োগ করছে তার পিছনে, কিন্তু সে যখন সেটা বিক্রি করতে যাচ্ছে সে কিন্তু আশানুরূপ মূল্য পাচ্ছে না। এজন্য এখানে বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে দেখো, যে উৎপাদন মূল্য তার উৎপাদন করতে যতটা খরচ হয়েছে সে কিন্তু বিক্রি করতে যে অনেক সময় দেখা যাচ্ছে তার চেয়ে কম পাচ্ছে, ঠিক আছে, মানে লসে বিক্রি করছে। এই জন্য বলা হয়েছে যে এক্ষেত্রে বাজার মূল্যকে কিন্তু আমরা কিভাবে, যার উৎপাদন মূল্যের চেয়ে যদি বাজার মূল্য কম হয় কেমন করে, সে যে টাকা দিয়ে উৎপাদন করছে সে সেই টাকা হাতে পাচ্ছে না বিক্রি করতে, যে এক্ষেত্রে কিন্তু হিসাব বিজ্ঞানের এসব নীতিমালা অনুসরণ করা সম্ভবই হবে না, তাই না? এখন দেখো যে কারণ কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে দেখা গেছে যে উৎপাদন মূল্য নির্ণয় করা অনেক সময় জটিল হয়ে যায়, তাই না? এজন্য এখানে বলা হয়েছে যে ঐতিহাসিক ব্যয় ধারণার এটা পরিপন্থী। কেন? যে তুমি যেটা ক্রয় মূল্যে বা বাজার মূল্য যেটা তুমি ক্রয় মূল্যেই করবে সেটাই তুমি ঐতিহাসিক ব্যয় ধারণা কি, যে যেটা তুমি ক্রয় মূল্য যা সেটাই তুমি লিপিবদ্ধ করবা, বাজার মূল্য যা। এখানে কি বলছে যে আমি তৈরি করে উৎপাদন করেছি এত টাকায়, আমার বাজার মূল্য যে কমে যাবে, এটা একটা অন্যরকম ব্যাপার। এই জন্য বলছে কিছু কিছু কি বলছি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এইসব নীতিমালা অনুসরণ করা সম্ভব হবে না, ঠিক আছে? এরপরে দেখো ব্যয় সুবিধা সম্পর্ক। ব্যয় সুবিধা সম্পর্ক এখানে কি বলা হয়েছে? হিসাবের তথ্যাদি প্রদর্শন ব্যয়ের চেয়ে উক্ত তথ্য প্রদর্শনের সুবিধা বা আয় বেশি হতে হবে।
প্রদর্শন করার জন্য যে ব্যয় হবে তার চেয়ে প্রদর্শনের জন্য কি বলেছে এখানে, প্রদর্শনের সুবিধা বা আয় বেশি হতে হবে। ব্যয় সুবিধা সম্পর্ক। এখানে এটা ইংরেজিটা কি জেনে নিবা, কস্ট বেনিফিট রিলেশনশিপ। কস্ট বেনিফিট কস্ট বেনিফিট রিলেশনশিপ। এখানে কি বলেছে, হিসাবের তথ্যাদি তুমি যে প্রদর্শন করবা, হ্যাঁ ঠিক আছে, যে ব্যয় হবে, যে তথ্য প্রদর্শন করতে যে নিশ্চয়ই একটা ব্যয় হবে, সেই ব্যয় কি বলছে, উক্ত তথ্য প্রদর্শনের সুবিধা বা আয় বেশি হতে হবে। যে আমি এটা প্রদর্শন করেছি, এই টাকা আমার খরচ হয়েছে, কিন্তু অন্য যারা দেখবে বা ই করবে তার সেই প্রদর্শনের সুবিধাটা যেন তারা বেশি পায়, ঠিক আছে। এখানে কি বলেছে যে বেশি সুবিধা কম, তখন ওই তথ্য আর্থিক ব্যবস্থা প্রদর্শন করা হবে না। যদি কম হয় তাহলে প্রদর্শন করা হবে না, ঠিক আছে। এই হলো কি তোমার হিসাব বিজ্ঞানের প্রথা। তাহলে আজকে আমরা কি পড়লাম দেখো, হিসাব বিজ্ঞানের প্রথা। আমরা এখন জানবো যে প্রথাটা কি, মনে আছে কি তোমাদের? প্রথা হচ্ছে সেটা যে হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী সমূহ তৈরি করার সময়, আর্থিক বিবরণী কি তোমরা সবাই জানো তাই তো, তৈরি করার সময় কি বলেছে যে হিসাব বিজ্ঞানের ধারণা সমূহ বাস্তবকরণে অনেক সময় প্রয়োগ করা সম্ভব হয় না, ঠিক আছে, প্রয়োগ করা সম্ভব হয় না। যে সকল কারণে ধারণাসমূহ প্রয়োগ করা সম্ভব হয় না, উক্ত তাকেই প্রথা বলে। যে সকল কারণে, কি কি কারণে প্রয়োগ করা সম্ভব হয় না সেগুলোকেই প্রথা বলে। প্রথা কতগুলো আমাদের বইয়ে আছে, কি চার ধরনের, যেমন রক্ষণশীলতা প্রথা, তোমরা বুঝতে পেরেছো, বস্তুনিষ্ঠতা প্রথা, ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস বা শিল্পনীতি, ব্যয় সুবিধা সম্পর্ক, এই হচ্ছে প্রথা। তাহলে আমরা কি কি পড়লাম, হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই চ্যাপ্টারে আমাদের পড়া আছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। নীতিমালার মধ্যে আমরা কি কি পড়লাম, হিসাব বিজ্ঞানের ধারণা এবং প্রথা। এইসব ধারণা এবং প্রথার বাইরে আরও কিছু নীতিমালা আছে, যেটা এই দুইটার বাইরে আছে। যেমন প্রথমটা এখানে আরও কিছু যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম একটা দেখো, প্রথম একটা আছে দেখো, অন্যান্যটার মধ্যে সামঞ্জস্যতা নীতি। ইংরেজিটা হচ্ছে কনসিস্টেন্সি প্রিন্সিপাল। কনসিস্টেন্সি মানে কি আমরা জানি ধারাবাহিকতা। এখানে কোথায় এটা ব্যবহার করা হবে, যে অবচয় ধার্যের ক্ষেত্রে। তুমি যদি এক বছরের সরলরৈখিক পদ্ধতি আর এক বছর দ্বৈত ডাবল ডিক্লাইনিং পদ্ধতি এগুলো যদি ব্যবহার করো তাহলে কি সামঞ্জস্য রক্ষা হবে? অবশ্যই না। এজন্য বলেছে কি যে হিসাব বিজ্ঞানের বিভিন্ন সময়ে যে একটা প্রতিষ্ঠান নীতি অনুসরণ করবে সেটার মধ্যে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে। এক এক বছরে এক একটা নীতি ফলো করলে চলবে না, ঘন ঘন নীতি পরিবর্তন করলেও সমস্যা। কারণ এক এক সময়ে যেটা এক এক বছরে যেটা তুমি আর্থিক বিবরণী প্রস্তুত করছো তার মধ্যে তুলনা করাও অনেক ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে। এর জন্য বলছে এটার মেন উদাহরণটা হচ্ছে যেমন অবচয় ধার্যের ক্ষেত্রে কি করতে হবে, যদি তুমি সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করে থাকো তোমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাহলে কিন্তু সেটাই করতে হবে। আবার যদি তুমি ডাবল ডিক্লাইনিং করো সেক্ষেত্রে তোমাকে ডাবল ডিক্লাইন করাটাই শ্রেয়, ঠিক আছে। তা না হলে কি হবে, এক বছরের সাথে আরেক বছরের তুলনা করে সঠিক চিত্রটা পাওয়া যাবে না, হেরফের হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো বকেয়া ধারণা। অ্যাক্রুয়াল, এখানে কি বলেছে, অ্যাক্রুয়াল কনসেপ্ট। অ্যাক্রুয়াল কনসেপ্ট এখানে কি বলা হয়েছে যে এই নীতি অনুযায়ী বা এই ধারণা অনুযায়ী কি বলছে যে আয় এবং ব্যয় সংগঠিত হওয়ার সাথে সাথেই লিপিবদ্ধ করতে হবে। যখনই তোমার আয় হবে তখনই লিপিবদ্ধ করবা, সেটা তুমি পাও হাতে বা না পাও
এবং যখনই ব্যয় হবে সেটা তুমি দাও বা না দাও, ঠিক আছে। এটার ধারণা সিস্টেমটা হচ্ছে এটা, যে তুমি নগদে প্রদান করো বা না করো, ব্যয় হওয়ার সাথে সাথে লিপিবদ্ধ করবা, এবং আয় হলে তুমি টাকা মানে প্রাপ্ত হও বা না হও সেটা তোমার সাথে সাথে লিপিবদ্ধ করতে হবে। এখানে দেখো, এখানে বলছে মানুষ সাধারণত কি বলে, ব্যয় বলতে কি, যেটা আমি টাকা দিয়েছি সেটাই ব্যয়, কিন্তু তুমি যে সেবা নিয়েছো, টাকা দাওনি, সেটাও কিন্তু ব্যয়, যে তোমাকে দিতে হবে, তাই তো, আজ হলেও দিতে হবে, কাল হলেও দিতে হবে। সেটাই এখানে কি বলেছে, যে এই ধারণা অনুযায়ী কি সেবা গ্রহণ করলেই ব্যয় হিসেবে গণ্য হবে, এবং সেবা এবং আয়ের ক্ষেত্রেও সেবা প্রদান করলেই তুমি সেটাকে আয় হিসেবে দেখাবা, ঠিক আছে। এ কারণে কি হয়, বকেয়া আয় ব্যয়কে সংশ্লিষ্ট আয় ব্যয় বছরের সাথে যোগ করা হয়। যেমন আমরা বলি না যে এই বছরের আয় যোগ বকেয়া, ঠিক আছে না, বা অগ্রিম, এরকম করে লিখি না আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরির ক্ষেত্রে। এটা কিন্তু এই ধারণা, এই নীতি অনুযায়ী করা হয়। এরপরে দেখো আরেকটা আছে দ্বৈত সত্তা ধারণা। দ্বৈত সত্তা বা ডুয়াল অ্যাসপেক্ট। ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট। দ্বৈত সত্তা কি, আমরা জানি লেনদেনে কি দুইটা পক্ষ থাকতে হবে, আমরা যে ডাবল এন্ট্রি সিস্টেম করি সেটাই হচ্ছে দ্বৈত সত্তা ধারণা, যে দুইটা পক্ষ অবশ্যই থাকতে হবে। যেমন একদিকে যদি আমরা আর্থিক অবস্থা মানে একদিকে সম্পদ, সেই সম্পদের বিপরীতে কিন্তু আমরা ঠিকই দেখো দুইটা পক্ষ মিলে যায় কেমন করে, ডান এবং বাম, যে তার ইসে অবশ্যই অন্যদিকে সম্পদের বিভিন্ন পক্ষের দাবি থাকবে, সম্পদের বিপরীতে অবশ্যই দায় থাকবে, তাই তো। দ্বৈত সত্তার ধারণা অনুযায়ী কি বলছে, দ্বৈত সত্তার ধারণা অনুযায়ী কিন্তু আমরা কি লিখি, তোমাদেরকে বলেছিলাম A = L + OI, অ্যাসেট সমান, কিন্তু আমার ওটা সমান মিলে যায় কেন, দ্বৈত সত্তার ধারণা অনুযায়ী। এরপরে দেখো বস্তুগত প্রমাণ নীতি। বস্তুগত প্রমাণ নীতি, এটা হচ্ছে কি অবজেক্ট এভিডেন্স প্রিন্সিপাল। অবজেক্ট এভিডেন্স প্রিন্সিপাল, এখানে কি বলছে, যে এখানে মানে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যেটা বলছে, যে প্রতিটি তথ্য বা লেনদেন বস্তুগত প্রমাণের ভিত্তিতে লিপিবদ্ধ করতে হবে, ঠিক আছে। বস্তুগত প্রমাণ নীতি, যে এখানে কি বলছে, যে প্রতিটি তথ্য, হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলো থাকবে বা লেনদেনগুলো হবে সেটা বস্তুগত প্রমাণের ভিত্তিতে লিপিবদ্ধ করতে হবে। সত্যিকারের ঘটনার উপর সকল পক্ষ নিজস্ব বিচার বুদ্ধির উপর কি করে উপর সকল পক্ষ কখনোই একমত হতে পারে না, ঠিক আছে। তাহলে বস্তুগত কি বলছে, যে হিসাব বিজ্ঞানের প্রতিটি তথ্য বা লেনদেন বস্তুগত প্রমাণের ভিত্তিতে লিপিবদ্ধ করতে হবে, ঠিক আছে। যে আমার হাতে কিছু থাকতে হবে বা কেউ আমার সামনে এসেছে, সেই ভিত্তিতে আমি কিভাবে আমার লেনদেনগুলো লিপিবদ্ধ হবে, যখন আমি বিক্রি করব তখন লিপিবদ্ধ করব, যখন আমি ক্রয় করব তখন লিপিবদ্ধ করব, যখন আমি সেবা প্রদান করব বা সেবা গ্রহণ করব তখন আমি লিপিবদ্ধ করব, সেটাই তো বস্তুগত একটা প্রমাণ থাকতে হবে, ঠিক আছে। এই হলো কি তোমরা বললে, যে এটা হচ্ছে মানে ওই দুইটাই হিসাবকালের ধারণা এবং প্রথার বাইরেও আরও কিছু নীতি রয়েছে সেটা, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম, যে হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে প্রথমে আমরা বলেছিলাম যে কেন হিসাব বিজ্ঞানের নীতিমালা সর্বজন স্বীকৃত নীতিমালা, যেটা গ্যাপ, ঠিক আছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যেটা কে দিয়েছে, FASB নামে একটা আন্তর্জাতিক শীর্ষ সংস্থা হিসাব বিজ্ঞানের, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, সে এই সর্বজন স্বীকৃত নীতিমালা প্রদান করেছে, যেটা আন্তর্জাতিক একটা স্বীকৃত সংস্থা, যার আন্তর্জাতিক মান রয়েছে, ঠিক আছে, যে সবাই এটা অনুসরণ করবে। এর ভেতরে কি বলেছে, গ্যাপের ভিত্তিতে হিসাব বিজ্ঞানের নীতিমালাকে আমরা কয় ভাগে ভাগ করেছি, দুই ভাগে, একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা আর একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথা। তো আমরা ধারণাগুলো জানতে পেরেছি আর প্রথাগুলো আজকে আমরা বললাম বা জানলাম, ঠিক
ঠিক আছে। এখন দেখো যে হিসাব বিজ্ঞানের ধারণা ও প্রথার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, ঠিক আছে। আমরা তো জেনেছি যে হিসাব বিজ্ঞানের ধারণা হচ্ছে একটি স্বতঃসিদ্ধ নিয়মকানুন যার আন্তর্জাতিক, আইনানিক ও পেশাগত স্বীকৃতি রয়েছে। আর হিসাব বিজ্ঞানের প্রথাটা কি তোমরা অবশ্যই এখন আমি তোমাদের বললাম, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথা হচ্ছে এমন একটা জিনিস যে অনেক সময় যে ধারণাগুলো প্রয়োগ করা সম্ভব হয় না। হিসাব বিজ্ঞানের যে ধারণাগুলো আমরা বললাম অনেক ক্ষেত্রেই সেটা প্রয়োগ করা সম্ভব হয় না, তখন হিসাব বিজ্ঞানের প্রথার উপর ভিত্তি করে কিন্তু সব কিছু করা হয়, ঠিক আছে। যে সকল কারণে আমরা এখানে বলেছি যে সকল কারণে ধারণাগুলো প্রয়োগ করা সম্ভব হয় না, সে কারণকেই আমরা সাধারণত প্রথা বলে থাকি, যে প্রথার জন্যই হয় না, তখন এই প্রথাগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন দেখো যে হিসাব বিজ্ঞানের ধারণা হচ্ছে আমরা কি বলেছি, মৌলিক অনুমান যার আন্তর্জাতিক আইনানুগ ও পেশাগত স্বীকৃতি রয়েছে। হ্যাঁ, কি বলেছে, যার উপর ভিত্তি করে হিসাব সংক্রান্ত আমাদের যত হিসাব সংক্রান্ত কার্যাবলী আছে এটা পরিচালিত হয়। যেমন ব্যবসায়িক সত্তা ধারণা অনুযায়ী তুমি কি করবে, ব্যবসার পক্ষ এবং মালিক পক্ষ আলাদা বিবেচনা করবে। চলমান প্রতিষ্ঠান অনুযায়ী কি তোমার ব্যবসা প্রতিষ্ঠান চলতে থাকবে। তারপরে মানিটারি ইউনিট হচ্ছে কি অর্থের অঙ্ক অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে তোমার সব কিছু। তারপরে পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন, যেটা হিসাব কাল অনুমান ধারণা, যে তোমার হিসাবকালকে তুমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তারপরে তুমি তোমার আর্থিক অবস্থার বিবরণী বা যেটাই তুমি তৈরি করো সেটা তৈরি করবে। হ্যাঁ, এখানে পূর্ণ প্রকাশ নীতি আছে, তোমার যা যা প্রতিষ্ঠানে আছে সবই তুমি প্রকাশ করবে, কোনোটা লুকানো যাবে না, ঠিক আছে। এই হলো। অন্যদিকে প্রথা কি বলেছে, প্রথার কারণে যে বস্তুনিষ্ঠ থাকবো, তা কি বললাম যে ছোটো ছোটো জিনিসগুলো আমি সম্পদ হিসাবে দেখাবো না, ওটা মূলধন জাতীয় ব্যয় না দেখায় আমি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখাচ্ছি, কারণ ওটার জন্য কিন্তু আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তে তেমন প্রভাব হচ্ছে না, ঠিক আছে। রক্ষণশীলতা প্রথা অনুযায়ী কি আমরা জানি যে সমাপনী মজুদ পণ্যের মূল্যের মধ্যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি আমি হিসাবভুক্ত করব, এগুলো হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুযায়ী হবে, ঠিক আছে। এখন তুমি যদি একটা এই বইয়ে কি আছে, তোমাদের এই বইটাতে আছে যে একটা রেওয়া মিল দেওয়া আছে, ঠিক আছে। এখন তুমি যদি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে যাও রেওয়া মিল থেকে, ঠিক আছে, তোমরা কি পাও, রেওয়া মিল আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে যেয়ে তোমাদের কি কি থাকে, একটা রেওয়া মিল থাকে, রেওয়া মিলের পাশে কয়েকটা কি থাকে, সমন্বয় থাকে, তাই তো। এখন যদি তুমি তৈরি করতে যাও আর্থিক অবস্থার বিবরণী, দেখবে যে কি কি প্রভাব তোমার এই যে সবগুলো যেগুলো আমি বললাম সবগুলোর প্রভাবই কিন্তু এখানে আছে। যেমন যদি ধরো যে মালিকের উত্তোলনকে তুমি কেন বাদ দিয়ে দেখাও, মালিকের পণ্য উত্তোলন বা মালিকের উত্তোলন, টাকা উত্তোলন যেটাই হোক, আমরা কি করি নিট লাভ বা এগুলো থেকে বাদ দিয়ে দেখাই, মূলধন থেকে বাদ দিয়ে দেখাই। এটা কেন হয়, ব্যবসায়িক সত্তা ধারণার জন্য। তারপরে কি বলছি, চলমান প্রতিষ্ঠান ধারণার জন্য কি হয়, দেখো কি হয়, চলমান প্রতিষ্ঠান ধারণার জন্য খরচ ও আয় এবং আপনাদের সম্পদ ও দায় নির্ধারণ করা হয় এই একটা নির্দিষ্ট সময়ের জন্য, ঠিক আছে। অর্থের অঙ্কে কি বলেছি, এখানে দেখো একটা আছে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের অভিজ্ঞ ম্যানেজার হঠাৎ করে মৃত্যুবরণ করলো, তার জন্য এই যে একটা এন্ট্রি বা এই যে একটা লেনদেন, এটার জন্য কি তোমার কোনো আর্থিক অবস্থার বিবরণীতে কোনো প্রভাব ফেলবে, অবশ্যই না। আমরা তো জানি অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, ঠিক আছে। তারপরে দেখো স্থায়ী সম্পদ ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে আমরা কোনটাকে গ্রহণ করব, অবশ্যই ক্রয় মূল্যকে গ্রহণ করব, ঠিক আছে। এরপরে আরও আছে দেখো মিলকরণ ধারণার জন্য আমরা জানি আয় ও ব্যয়ের সাথে সংযোগ সমন্বয় সাধন করতে হবে। আর পূর্ণ প্রকাশ নীতির কারণে কি হবে, যেটা আমি আর্থিক অবস্থার বিবরণীতে যেটা আমি লিখতে পারবো না সেটা আমি কি করব, ফুটনোট আকারে আমি নিচে লিখে দেবো। যেমন আমার এত টাকার সম্ভাব্য দায় আছে, কি করব, লিখতে হবে সম্ভাব্য দায় এত টাকা, সেটা নিশ্চয়ই তুমি অঙ্কের বাইরে যে পাদটিকা হিসেবে সেখানে লিখে দিবা, ঠিক আছে। এই দেখো এই কারণে কি হয়, তাইলে আমরা যদি অঙ্ক করতে যাই আমাদের কিন্তু এই হিসাব বিজ্ঞানের নীতিমালা কিন্তু আমাদের সবসময়ই কাজে লাগবে। তুমি এই নীতিমালার ভিত্তিতেই কিন্তু তুমি অঙ্ক করবা, অঙ্ক করতে যেয়ে তোমার এগুলো সব মাথায় থাকতে হবে, ঠিক আছে। তোমরা আশা করি বাসায় যে সুষ্ঠু বাসায় তো তোমরা অবশ্যই বাসায় আছো, বাসায় তোমরা
সুন্দর করে এটা পড়বা এবং পড়ে বোঝার চেষ্টা করবা যে আমরা কেন কিভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব, এবং হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে সাথে এর প্রভাব অবশ্যই অনেক অনেক, মানে প্রত্যেকটা লেনদেনের সাথেই তোমার এই নীতি বা এই ধারণা বা কথাগুলোর একটা মিল আছে, সেটা তুমি খুঁজে বের করার চেষ্টা করবা। ঠিক আছে? এখন দেখো হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ। হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট এটা আমি এখন তোমাদের কি পড়াবো তাহলে দেখো, হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, মানে কোন কোন প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়নের সাথে জড়িত রয়েছে। প্রথমেই তুমি জানবে 1 নম্বর এখানে আছে দেখো AICPA, এটা একটা আমেরিকান প্রতিষ্ঠান। ঠিক আছে? এটা পূর্ণরূপ হচ্ছে কি দেখো, এগুলো সব মনে রাখবে, এগুলো তোমাদের এমসিকিউতে অবশ্যই আসবে এবং তুমি এগুলো অবশ্যই তোমাকে বানান সহ সুন্দর করে পড়ে রাখতে হবে। আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট্যান্ট, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস, এটা হচ্ছে AICPA এর পূর্ণরূপ। ঠিক আছে? তারপরে আছে কি দেখো APB, APB কি হচ্ছে? অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল দেখো আমি সামনের ক্লাসে তোমাদের এগুলো পড়ানোর চেষ্টা করব। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।